নমস্কার, ওয়েলকাম টু কেরিয়ার ২৪৭। আমি মজনু। নাও রিসেন্টলি কানাডার প্রাইম মিনিস্টার নিজের দেশকে উদ্দেশ্য করে এই ভিডিওটা রিলিজ করেছেন। এই ভিডিওতে আপনি দেখবেন কানাডার প্রাইম মিনিস্টার বলছেন, আওয়ার ইকোনমি ইজ আন্ডার থ্রেট ফ্রম অ্যাব্রড। এখন এখানে আপনি বলবেন কানাডিয়ান ইকোনমির ওপর কি থ্রেট এসে গেল? ইউএসের সঙ্গে তো এদের ট্রেড ডিল হয়ে গিয়েছিল, তাই না? দেখুন, ট্রেড ডিল হওয়ার পরেও ডোনাল্ড ট্রাম্পের এটা পছন্দ হয়নি যে কানাডা কিভাবে চীনের সঙ্গে একটি ট্রেড ডিল করে ফেলল। আর এই বিষয়টাকে নিয়েই রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে কানাডার ওপর ১০০% ট্যারিফ লাগানো হবে। এতে পরিষ্কারভাবে একটা কথা ঠিক হয়ে যায়, কানাডা অন্তত ইউএসের চোখে একটা সোভারেন কান্ট্রি নয়, এটা ইউএসের একটা ভ্যাসেল স্টেট। কারণ আমি আপনাদের আগেই বলেছিলাম, একটা ভ্যাসেল স্টেট নিজের মতো করে ফরেন পলিসির ডিসিশন নিতে পারে না। এখন আপনি ভেবে দেখুন, কানাডা আর চীনের মধ্যে $বিলিয়ন ডিল কিভাবে হল। কিছুদিন আগে ট্রাম্পের একটা ভিডিও সামনে আসে যেখানে তিনি বলেন, হ্যাঁ ঠিক আছে, মার্ক কার্নির এই ডিল করে নেওয়া উচিত, এতে কানাডারই ফায়দা হবে। আর এখন হঠাৎ ট্রাম্প বলছেন এই ডিল করার কারণেই কানাডার ওপর আমরা ১০০% ট্যারিফ লাগাব। আর সবকিছু দেখে কানাডার প্রাইম মিনিস্টার এখন সরাসরি বলছেন, উই আর বাইং কানাডিয়ান, বি কানাডিয়ান, বাই কানাডিয়ান। এই কথাটা আমাকে মনে পড়ে যায়, যখন ভারতের নেতারা এমন কথা বলতেন তখন অনেক মানুষ তাদের নিয়ে হাসাহাসি করত, বলত আমাদের কাছে অ্যাপল নেই, আমাদের কাছে এটা নেই, আমরা এটা কিভাবে করব। কিন্তু কানাডিয়ানদের মধ্যে আমি একটা সিনসিয়ারিটি দেখছি। যখন তাদের লিডার সিরিয়াসলি বলছে যে দেশ সংকটে আছে, দেশের ওপর চাপ রয়েছে, এখন সময় এসে গেছে বিদেশি জিনিস না কিনেই শুধু কানাডিয়ান প্রোডাক্ট কেনার, তখন কানাডার মানুষ একদম এতে এগ্রি করছে। সে লেফট উইংয়ের হোক, রাইট উইংয়ের হোক, যে কোনো উইংয়ের হোক, সবাই নিজের প্রাইম মিনিস্টারের পেছনে দাঁড়িয়ে আছে। এই ক্লিপটা দেখুন, আন্ডারস্টুড চয়েস টু ফোকাস। এটা খুব বড় কথা যে তাদের সরকার একটা পলিসি বানিয়ে ফেলেছে, বাই কানাডিয়ান পলিসি। আমাদের এখানে আমার মতে বাই ইন্ডিয়ান পলিসি হওয়া উচিত ছিল, কিন্তু কোথাও না কোথাও এটা কনফিডেন্সের ব্যাপার। কানাডার মানুষদের নিজেদের দেশের ওপর কনফিডেন্স আছে। ইউনাইটেড মানুষ লেফট উইং রাইট উইংয়ের চক্রে আটকে যায়নি। এখানে যদি আমরা ভারতেও একটা পলিসি বানিয়ে ফেলি যে বাইরে থেকে জিনিস কিনব না, তাহলে আমি আপনাদের বলে দিচ্ছি, এতেই আমাদের ট্রেড ডেফিসিট অনেক জায়গায় ঠিক হয়ে যাবে। আমাদের ইম্পোর্ট এক্সপোর্টের যে ইমব্যালেন্স আছে সেটা অনেকটাই ঠিক হয়ে যাবে। উই ক্যান রিয়েলি ইমপ্রুভ আওয়ার কারেন্সি অ্যাজ ওয়েল। আর হয়তো এখন সময় এসে গেছে যে ভারতেও বাই ইন্ডিয়ান পলিসি নিয়ে আসা হোক। মিশন মিলিটারি হোমবিলিটি, মেজর প্রজেক্টস, নিউ মিলিটারি হার্ডওয়্যার, প্রোটেক্ট কানাডিয়ান্স অ্যান্ড আওয়ার সোভারেনিটি। উই উইল বিল্ড বিগ উইথ কানাডিয়ান মেটেরিয়ালস, স্টিল। এখানে তারা বলছে এখন আমরা কানাডিয়ান টেকনোলজি ব্যবহার করব, কানাডিয়ান ওয়ার্কারদের প্রায়োরিটি দেব। এখানে তারা এটা অ্যাডমিটও করছে যে উই ক্যান নট কন্ট্রোল হোয়াট আদার নেশনস ডু। এই কথাটা অনেকটাই ঠিক। ট্রাম্প নিজের দেশে বসে কাল যদি কানাডার ওপর ১০০%, ২০০%, ৩০০% ট্যারিফ লাগিয়ে দেয়, আমরা কি করব? এটা তো আমাদের কন্ট্রোলে নেই, কারণ ট্রাম্পের নিজেকেই জানা থাকে না আজ কি বলছেন, সকালে কি বলছেন, আর সন্ধ্যায় আবার কি বলবেন। এই রকম সময়ে কানাডিয়ানরা যেটা কন্ট্রোল করতে পারে সেটাই কন্ট্রোল করার চেষ্টা করবে। এখন মানুষ প্রাইমারিলি কানাডিয়ান মেড আইটেমস কেনার চেষ্টা করবে। এখন এখানে আপনার একটা প্রশ্ন আসবে, এই সব পলিসি তো বানানো হলো, কিন্তু এর কোনো ইম্প্যাক্ট আসবে কি? দেখুন, ইম্প্যাক্ট আসার চান্স খুব কম। কথার সঙ্গে কাজের অনেক পার্থক্য থাকে। মার্ক কার্নি বলছেন আমরা ইউএসের জিনিস কম কিনব, ইউএসের ট্যারিফ সহ্য করব ইত্যাদি। এই সব নিজের জায়গায় ঠিক আছে, কিন্তু ১০০ কথার এক কথা, কানাডা যদি ধরে নিন পুরো দুনিয়ায় ১০০ টাকা এক্সপোর্ট করে, তার মধ্যে প্রায় ৬৭ টাকার এক্সপোর্ট যায় শুধু ইউএসএতেই। জি হ্যাঁ, এখনও ৬৭% কানাডিয়ান এক্সপোর্টস যায় ইউএসএতে। কানাডা সম্পূর্ণভাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ওপর ডিপেন্ডেন্ট। এটা আমি বলবো আমেরিকান ফরেন পলিসির একটা বড় জয় যে গত কয়েক দশকে তারা কখনোই কানাডাকে অন্য কোনো দেশের সঙ্গে ডিপ রিলেশন বানাতে দেয়নি। ইউএসএ নিশ্চিত করেছে যে প্রথমে নেবারহুড আন্ডার কন্ট্রোল থাকবে, কারণ যে দেশের নেবারহুড উইক, যেখানে আশপাশের দেশগুলো হোস্টাইল, সেই দেশ সবসময় ডিসঅ্যাডভান্টেজে থাকে। উদাহরণ হিসেবে ভারতকে দেখুন, ইউএসের কেস দেখুন। উত্তরে এমন একটা দেশ আছে যা ইকোনমিক্যালি এবং অন্য সব প্যারামিটারে ইউএসের ওপর খুব বেশি নির্ভরশীল। নিচে আর একটা দেশ মেক্সিকো, যার নিজের কোনো বিশেষ মিলিটারি পাওয়ার নেই, আর সেও ইউএসের ওপর অনেকটাই ডিপেন্ডেন্ট। তো মার্ক কার্নি এই সব কথা বলছেন, বি কানাডিয়ান বাই কানাডিয়ান পলিসি বানিয়ে দিয়েছেন।
কিন্তু গ্রাউন্ড লেভেলে আমি যদি আপনাদের একটা সিম্পল ম্যাপ দেখাই তাহলেই বুঝে যাবেন কানাডা কতটা ইউএসের ওপর নির্ভরশীল। আর আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্প চাপ দিয়ে কানাডা থেকে প্রায় যে কোনো কিছুই করিয়ে নিতে পারেন। কানাডাকে আপনি যদি ওয়ার্ল্ড ম্যাপে দেখেন খুব বড় দেশ মনে হবে। অনেকেই জানে না, কিন্তু সাইজের দিক থেকে কানাডা ইউএসএ থেকেও একটু বড়। জি হ্যাঁ, টেকনিক্যালি ইউএসএ থেকেও বড় দেশ কানাডা, এমনকি ভারতের থেকেও অনেক বড়, প্রায় 3 গুণ টোটাল স্কোয়ার কিলোমিটার এরিয়ার হিসাবে। আর বলা হয় রাশিয়ার পর কানাডা হল বিশ্বের সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি, কিন্তু বেশিরভাগ কানাডা একদম ফাঁকা, সেখানে কেউ থাকে না। ক্লাইমেট এমন যে থাকা সম্ভব নয়। কানাডার প্রায় 90% জনসংখ্যা ইউএসের বর্ডারের কাছাকাছি, প্রায় 100 কিলোমিটারের মধ্যে বসবাস করে। ওটাওয়া, টরন্টো, কুইবেক, এমনকি ভিক্টোরিয়ার মতো বড় শহরগুলো ইউএস বর্ডারের খুব কাছেই। আর কাল যদি ধরে নিন ইউএসএ কানাডার সঙ্গে ইকোনমিক রিলেশন কেটে দেয়, তাহলে এই পুরো বেল্টটাই কল্যাপস করে যাবে। এই শহরগুলো ইউএস সাপোর্ট বা ইউএসএ ট্রেড ছাড়া নিজেদের সাস্টেইন করতে পারবে না। কানাডা অ্যাজ আ কান্ট্রি প্রপারলি ফাংশন করতে পারবে না। মার্ক কার্নি যতই ভিডিও বানাক, জি বাই কানাডা পলিসি, অনলি কানাডা পলিসি, ইন দ্য এন্ড যে জিওপলিটিক্যাল রিয়েলিটি আছে সেটা বদলাবে না। আর এখন দেখার বিষয় হবে ইউএসের চাপের আন্ডারে কানাডা কি চীনের সঙ্গে করা নিজের ট্রেড ডিল ভাঙবে না ভাঙবে। যদি এমনটা হয়ে যায় তাহলে কানাডিয়ানরা জেনুইনলি ফিল করবে যে তারা কোনো স্বাধীন দেশে থাকে না, তারা আসলে একটা ভ্যাসাল স্টেট যেটা ইউএসএর ইশারায় চলে। সাইজে হয়তো ইউএসএ বড়, কিন্তু পাওয়ারের দিক থেকে ইট ইজ প্রিটি মাচ লাইক আ স্টেট অফ ইউএস। আর ট্রাম্প তো বহুবার কানাডিয়ান প্রাইম মিনিস্টারকে খোঁচা দিয়ে বলেছেন, তুমি প্রাইম মিনিস্টার নও, তুমি তো গভর্নর। তখন এই কথাটা অনেকটাই সত্য প্রমাণিত হয়ে যাবে। তো এই সব কিছু দেখে ভারতের জন্য কি লেসন সামনে আসে? সবচেয়ে বড় লেসন একটাই, ডাইভার্সিফিকেশন। এখানে কথা ইউএসের বিরুদ্ধে নয়, কথা হলো যখন আপনি ট্রেডের জন্য একটা দেশের ওপর খুব বেশি ডিপেন্ড করা শুরু করেন, তখন আজ না হোক কাল প্রবলেম আসবেই। আমার মতে ভারতের একটা বিষয় খুব ফোকাস করা উচিত, সেটা হলো যে জিসিসি কান্ট্রিজ আছে, গালফ কোঅপারেশন কাউন্সিলের দেশগুলো, যেখানে সৌদি আরব, ইউএই, কুয়েত, কাতার এই সব দেশ আসে, এদের সঙ্গে ভারতের ট্রেড খুবই বেশি। এদের সঙ্গে আমাদের টোটাল ট্রেড পৌঁছে গেছে $161 বিলিয়ন। আমাদের মোট ট্রেডের মধ্যে রাফলি ধরলে প্রায় 14 থেকে 15% শুধু জিসিসি কান্ট্রিগুলোর সঙ্গেই হয়। ইউএসএ সঙ্গে রাফলি আপনি ধরে নিন প্রায় 10 থেকে 11% আশপাশে। পারহ্যাপস এখন ডাইভার্সিফিকেশনের প্রয়োজন আছে। আমাদের আরও ইকোনমিস খুঁজতে হবে। অনেক দেশ আছে যেখানে আমাদের ট্রেড খুবই কম, ফর এক্সাম্পল ফ্রান্স। আজও আপনি যদি দেখেন ভারত ফ্রান্স ট্রেড প্রায় $13 বিলিয়ন আশপাশে, যেটাকে আমাদের $50 বিলিয়ন পর্যন্ত নিয়ে যাওয়া উচিত। ইন্ডিয়া জার্মানি ট্রেড, ইন্ডিয়া নেদারল্যান্ডস ট্রেড, ইন্ডিয়া সাউথ কোরিয়া ট্রেড, এখানে আমাদের ট্রেড বাড়াতে হবে। ইউএসের ওপর, জিসিসি কান্ট্রিজের ওপর, এমনকি আমি বলবো আসিয়ান দেশগুলোর ওপর যে নির্ভরতা আছে সেটা কমাতে হবে। কারণ আপনি জানেন না কখন কে নিজের মার্কেটের অ্যাক্সেস বন্ধ করে দেবে আর আপনার দেশকে প্রেসারে ফেলে দেবে। নাও আগামী সময়ে কানাডা ইউ টার্ন নেয় কি না এর সঙ্গে রিলেটেড ডিটেলস খুব শিগগিরই সামনে আসবে। কিছু আপডেট এলে আমি আপনাদের জন্য আপডেটেড ভিডিও নিয়ে আসব। ফাইনালি এখানে আমি আপনাদের একটা প্রশ্ন করব, কোন দেশ রিসেন্টলি বাংলাদেশকে রিপ্লেস করেছে টি20 ওয়ার্ল্ড কাপ 2026-এ? জি হ্যাঁ, বাংলাদেশের জায়গায় এখন এই টিম এখানে এসে গেছে। এখানে আপনার অপশনস চায়না, স্কটল্যান্ড, জাপান নাকি জার্মানি? কমেন্ট সেকশনে উত্তর দিন। যারা সঠিক উত্তর দেবে তাদের কমেন্ট আমি হার্ট করে দেব, যাতে বাকিরা বুঝতে পারে সঠিক উত্তর কোনটা।